সকালবেলায় মেলের পরিবেশ হচ্ছে অ্যান্ড্রুস চার্চ। রোপওয়ের টিকিট হচ্ছে 260 টাকা করে। সারাদিন ঘুরবো বলে বেরোলাম, রোপওয়েতেই ঘুরতে ঘুরতে আমাদের সময় হয়ে গেল একটা। গাড়ি বুক করা নিয়ে একটা কথা বলার আছে আপনাদের। সব থেকে বড় ট্রি গার্ডেন হচ্ছে চিত্রা ট্রি গার্ডেন। আমরা এখন পৌঁছে গেছি আমাদের নেক্সট ট্যুরিস্ট স্পট, যার নাম হলো হিমালয়ান জুলজিক্যাল পার্ক অ্যান্ড মিউজিয়াম। এখানে মনে হয় কিছু টিকিটের ব্যাপার আছে, দেখি কত করে টিকিট লাগছে। জুলজিক্যাল পার্কে প্রবেশ মূল্য হচ্ছে 110 টাকা করে প্রতিজন। আমাদের দুজনের 220 টাকার টিকিট কাটলাম। আর এখানে কিন্তু যদি আপনি এক্সট্রা কোনো ক্যামেরা নিয়ে আসেন, মানে ডিএসএলআর এসব জাতীয় কোনো ক্যামেরা, তো সেই জন্য আপনাকে কিন্তু এক্সট্রা মনে হয় 10 টাকা পে করতে হবে। আর বাচ্চাদের জন্য যদি বাচ্চার বয়স 6 বছরের উপরে হয়ে যায় তাহলে কিন্তু তার টিকিট লাগবে ফুল। জুলজিক্যাল পার্কের ভেতরে প্রবেশ করতেই পাখির আওয়াজ শুরু হয়ে গেছে। পাহাড়ে উঠতে উঠতে হাঁপিয়ে পড়েছি, এখানে একটু বসে রেস্ট নিয়ে নিই। জুলজিল পাহাড়ে এসে বলছে আমি হাঁটবো রাস্তার মধ্যেখানে। হয় কি, পাহাড়ে এসে পাহাড়ি রাস্তা হাঁটতে হবে। এবার পাহাড়ি রাস্তা মানে শুধু তো চড়াই থাকবে, রাস্তা তো আর সমান থাকবে না। যাই হোক, হাঁটা প্র্যাকটিস করে নিক। পাহাড়ে প্রথম জার্নি পাবি, আর তো এটা থেকে কিছু শিখবে আর কি। বেশি হাঁটাচলা করে না, তাহলে হঠাৎ করে হাঁটাচলা করলে তো হবেই, মানে দম তো নেই আর কি, দম পুরো শেষ করে ফেলেছে এখন এই বয়সে। যাই হোক, হাঁটাচলাটা ওকে প্র্যাকটিস করতে হবে। আর আপনারাও যখন পাহাড়ে আসবেন একটু হাঁটাচলা প্র্যাকটিস করে আসবেন, না হলে কিন্তু পাহাড়ে একদমই হেঁটে ঘোরাঘুরি করতে পারবেন না। আর যে আপনি গাড়িতে ঘুরলেন ঠিক আছে, যে কোনো স্পটগুলো যখন ঘুরবেন তখন আপনাকে কিন্তু হেঁটেই ঘুরতে হবে, গাড়ি তো আর ঢুকবে না সব জায়গায়। এই পার্কটা ভালো, এখানে অনেক রকম জীবজন্তু আছে, পাহাড়িয়া যে জীবজন্তু, পাহাড়ের এইসব পাখি পশু এই সবগুলো রাখা আছে আর কি। খুব ভালো, বেশ শান্তশিষ্ট জায়গা, পরিবেশটাও খুব ভালো। পাখির আওয়াজ শোনা যাচ্ছে কানে, কোনো চেল্লামিল্লি নেই, মানে শান্তশিষ্ট পরিবেশ আর কি, বেশ ভালো লাগছে। অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে খিদে পেয়ে গেছে দুজনেরই খুব। আইসক্রিম খেতে এসে দেখলাম ভেতরে টুকটাক খাওয়ার জিনিস পাওয়া যাচ্ছে, তো আমরা সেখানে অর্ডার করলাম চিকেন ফ্রাইড রাইস। টেস্ট কেমন হবে জানি না, দাম বললো 150 টাকা প্লেট। তো টেস্ট করে বলছি কীরকম। সব রকম মিক্স আর কি, টেস্টও মোটামুটি ভালো। আসলে খিদে পেলে যদি আমরা খিদে পাই যে কোনো খাবারই ভালো লাগে, যাই হোক সেটা নয়, মোটামুটি ঠিক আছে, বেশ ভালো খেতে। খাবার খাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, তার সাথে শুরু হয়েছে আবার বৃষ্টি। তো বসেছি ওই রেস্টুরেন্টের বাইরে, একটা ছাতা লাগানো বেঞ্চ আছে, তো সেখানে বসে বসে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম খেয়ে নিই। তারপর যদি বৃষ্টি পড়ে তাহলে কোথাও দাঁড়াতে হবে, আর যদি বৃষ্টি না পড়ে তাহলে বাকিটা ঘুরবো আবার। হচ্ছে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট। মাউন্টেনিং ইনস্টিটিউটের ভেতরে যেমন টেনজিং রকে ক্লাইম্বিং ছিল, এখানেও ক্লাইম্বিং আছে, 50 টাকা পার টিকিট। এই ওয়েদারের জন্যই দার্জিলিং আসা। এই যে একটা মেঘ পরিবেশ না, মানে পুরো চারিদিক মেঘ, আমরা মেঘের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, মানে এই যে ফিলটা, এর জন্যই দার্জিলিং। মানে এতক্ষণ ধরে যে ঘুরছিলাম ওই ফিলটা আসেনি, এতক্ষণে এই মেঘ এসে জমেছে। আমরা যেখানটায় আসি এই পাহাড়ের মধ্যে মেঘ এসে জমে।
আসছে বললো, গেটের সামনে দাঁড়াতে বললো। আমরা যেখানটা নেমেছিলাম সেখানেই দাঁড়াই, আবার ওখান থেকেই উঠে যাব গাড়িতে। আমরা আস্তে আস্তে ঘুরলে কি হবে, সময়ের চাকা কিন্তু আস্তে ঘুরছে না, ঘড়ির কাঁটা কিন্তু নিজের গতিতেই ঘুরছে। হিমালয়ান জুয়ের পর এবার আমরা পৌঁছে গেছি জাপানিজ টেম্পল এবং পিস পাগোড়া। তো আমাদের টাইম অনেকটাই পার হয়ে গেছে। আমি আগেই বললাম না যে আমরা আস্তে আস্তে ঘুরছি ঠিকই, কিন্তু ঘড়ির কাঁটা নিজের গতিতেই ঘুরে যাচ্ছে। সে কারণেই আমাদের হয়তো কিছু স্পট আজকে আর ঘোরা হবে না। যাই হোক, আমাদের অনেকটা টাইম চলে গেছে রোপওয়ে আর আমরা যেটা ঘুরলাম এখন ওই জুলজিক্যাল পার্ক, এই দুটোতে আমাদের অনেকটাখানি টাইম শেষ মানে পার হয়ে গেছে। আমাদেরকে কালকে গাড়ির যে আমাদের ড্রাইভার আছে, যার গাড়ি আমরা ভাড়া করেছি, সে বলেছিল যে রোপওয়ে গেলে দাদা মানে কিছু একটা মিস হয়ে যাবে। তো আমরা ভাবলাম যে না, রোপওয়েটাও একটা অ্যাডভেঞ্চার, তো রোপওয়েতে যাবো, রোপওয়ে গিয়ে একটু রোপে উঠবো। তো যাই হোক, ওই রোপওয়েতে উঠতে গিয়ে দু চারটে না, তিনখানা হয়তো মানে স্পট মিস হয়ে যাবে। তো তিনখানা স্পটের মধ্যে একখানা হয়তো আমাদের কালকে আমরা ঘুরেছি টয় ট্রেনে আসার সময়, সেটা হচ্ছে বাতাসিয়া লুপে আমরা টয় ট্রেনে আস্তে আস্তে টয় ট্রেনের মধ্যে থেকে ঘুরেছি, কিন্তু টয় ট্রেন থেকে নেমে ঘুরিনি। আজকে নেমে ঘোরার কথা ছিল। টেম্পল এবং তার সাইডেই রয়েছে পিস পাগোড়া। এই জাপানিজ টেম্পল খোলা হয় সকাল 4:30 এবং বন্ধ হয় সন্ধ্যে 7টায়। আমরা যখন জাপানিজ টেম্পলের ভেতরে ঢুকলাম তখন আমাদের সেই যেরকম আরতি হয় ঠিক ওরকমই ওদের কোনো প্রার্থনা হচ্ছিল। তো একটা বাজনা দিয়েছিল বাজাতে, বেশ ভালো লাগছিল বাজাতে। ওরাও বাজাচ্ছে, ওরা একটা বড় যন্ত্রতে বাজাচ্ছিল, আমাদেরকে একটা হাত পাখা যে হয় না, হাত পাখার মতো একটা দিয়েছিল, একটা কাঠি। তো সেটা দিয়ে ওদের একটা মিউজিক মানে একটা ছন্দ আছে, সেই ছন্দটা আপনি ওখানে গেলে বসতে বলবে, বসার পর ওরা দেখিয়ে দিচ্ছে কি ছন্দতে আপনি বাজাবেন। তো যাই হোক, ওই ছন্দটা মনে ধরে গেছিলো আর কি, ভালোই বাজাচ্ছিলাম। তো যাই হোক, অনেকটা সময় বাজালাম। এবার পাপিয়া দেখলাম উঠে চলে এসছে, তাই আমাকেও উঠে চলে আসতে হলো। পিস পাগোড়া ওপরে ওঠার জন্য আপনি জুতো পরে এতটাই উঠতে পারবেন। তারপর এখানে লেখা আছে কৃপয়া আপনার জুতা ইহা উতারিয়ে। তো আমরাও এখানে জুতো খুলে ওপরে উঠবো। এই ভিউটা দেখুন একবার, উফ, সবুজে ভরা এই ভিউ, দারুণ। এবং পিস পাগোড়া দুটোই আমাদের ঘোরা হয়ে গেল। জাপানিজ টেম্পলটা বেশ ভালো লাগলো, ওই মিউজিক সিস্টেমটার জন্য বেশ ভালো লাগলো। আর পিস পাগোড়া শান্তশিষ্ট পরিবেশ, বৌদ্ধ মন্দির একটা, মানে আপনি এসে এখানে জুতো খুলে ওপরে উঠে মানে এখানকার ওই ভিউটা খুব ভালো লাগে। তো আজকে মেঘাচ্ছন্ন আছে বলে ওখান থেকে মানে ওপর থেকে বেশি কিছু মানে দেখা যাচ্ছে না। যাই হোক, ওই মেঘ আসছে যাচ্ছে, এটাই বেশ ভালো লাগছে, মানে ওইটাও একটা অনুভূতি। জাপানিজ টেম্পল পিস পাগোড়া ঘুরতে ঘুরতে আমাদের সময় হয়ে গেছিল 6:10 বাজে, ওই 5:45 নাগাদ, মানে 5:45 বেজে গেছিলো আর কি। তো গাড়ির ড্রাইভার দাদা বললো যে বাকি যে স্পটগুলো রয়েছে 3টে স্পট, তো সেগুলো সব বন্ধ হয়ে যাবে, বেকার যে কোনো লাভ নেই, সে যাবেন ফালতু, মানে সেখানে নেমে আপনি ঘুরতে পারবেন না, তাহলে বেকার গিয়ে লাভ নেই আর কি। তো 5টা 5:30টার মধ্যেই বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এটা একটা মনে রাখবেন টাইমিংয়ের ব্যাপারটা। এখানে আপনার মোটামুটি সব 4:30 নাগাদ বন্ধ হয়ে যায়। মানে আপনার ধরুন কাছাকাছি থাকলে হয়তো সেখানে গেলেন, 4:30 বন্ধ হচ্ছে, আপনি টুক করে ঘুরে চলে এসলেন। কিন্তু আমাদের যেহেতু 5:45 বেজে গেছিলো জাপানিজ টেম্পল আর পিস পাগোড়া ঘুরতে ঘুরতে, সেহেতু আর দাদাও বললো যে গিয়ে লাভ নেই, তাই আমরাও আর গেলাম না। যাই হোক, 3টে জায়গা আমাদের বাকি রয়ে গেল। তো 3টে জায়গা বাকি রইলো কারণ আমরা সকালবেলা রোপওয়ে করে নেমেছি আর উঠেছি, এই কারণেই। তো এখন যেখান থেকে দাদা আমাদেরকে পিক আপ করেছিল সেখানেই আমাদেরকে ড্রপ করে দিয়ে গেছে। আগে এই মহাকাল মন্দিরের কাছেই ছিল মহাকাল মার্কেট, তো এখন এই মহাকাল মার্কেটটাকে শিফট করা হয়েছে ভানু ভবনের ভেতরে। যে মার্কেটটা আমরা একটু আগে ঘুরে আসলাম ওটার নাম হচ্ছে মহাকাল মার্কেট। ওটা আগে এখানেই বসতো, কোনো কারণবশত হয়তো ওটা এখান থেকে ভানু ভবনের ভেতরে শিফট করা হয়েছে। এই যে মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তা হচ্ছে এটা। এই যে মন্দিরে ওঠার আগে এখানে লেখা রয়েছে আপনার জুতো
খুলে মন্দিরে উঠবেন। জুতো খুলে রাখার জন্য এখানে জায়গা করা রয়েছে, বক্স করা আছে জায়গা। এখানে জুতো আমরা রেখে দিয়েছি। জুতো রেখে এখানে ট্যাপ করা রয়েছে একটা, আপনি এখানে হাত ধুয়ে তারপরে ওপরে উঠতে হবে। মহাকাল মন্দির, আমাদের এই মহাকাল মন্দিরে আসতে একটু দেরি হয়ে গেছিলো, কারণ আমাদের প্রতিটা জায়গাতে পৌঁছাতে একটু দেরি হয়ে গেছিলো। দেরির জন্য 2-3টে স্পটও মিস হয়ে গেছে। রোপওয়ে চেপেছি, সে কারণে একটু দেরি হয়ে গেছে, ওখানে অনেকটা টাইম লেগে গেছে। যাই হোক, আপনারা যদি আসেন একটু তাড়াতাড়ি আসবেন, কারণ সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে এই মন্দির। 7টার পর বন্ধ হয়ে যায়, আবার পরের দিন সকালবেলা 5টায় খুলবে। আপনারা সকালেও আসতে পারেন, ভোরবেলা যদি চান আপনারা সেই টাইমেও আসতে পারেন। আপনারা এই মন্দিরে আসলে মন্দির থেকে আপনারা ভিউ দেখতে পাবেন। প্লাস এই মন্দিরে আসলে কি হবে, আপনার মানে মন্দিরে আসলে হয় না একটা আন্তরিক যে শান্তি পাওয়া যায়, সেই শান্তিটা আপনারা পাবেন। আমি এসেছি, আমারও ভালো লাগছে, আপনারা যখন আসবেন আপনাদেরও ভালো লাগবে। মন্দির চত্বরটা পুরো মানে গাছ দিয়ে ঘেরা, পুরো মন্দিরটা শিবের মূর্তি দিয়ে ঘেরা। মধ্যিখানে একটা মানে মন্দির আছে, আশেপাশে মন্দির রয়েছে। আপনি মানে পুরো চত্বরটা আর কি ভগবান রয়েছে। আপনি এখানে যেদিকে তাকাবেন সেদিকেই ভগবানকে দেখতে পাবেন। তাই বলবো, যখনই মেলে আসছেন, মেলে তো ঘুরছেন, ঘুরুন, ভালো লাগবে। এই মন্দিরেও আসুন, মন্দিরে আসলেও আপনাদের আশা করছি ভালো লাগবে। আমারও ভালো লেগেছে, আশা করব আপনাদেরও ভালো লাগবে। আজকের মেলটা বেশ জমজমাট। কালকে যখন এসেছিলাম মেলে এত ভিড় পাইনি, কিন্তু আজকে মেলটা বেশ জমে উঠেছে। ভালো মানুষের ভিড় আছে, মানে কালকের তুলনায় ভিড়টা একটু বেশি। এখানে বাচ্চাদের জন্য রয়েছে বাইক, বাইকে করে ঘোরাতে পারেন। रेंट कितना है इसका? 100। कितना टाइम का? 7 রাউন্ড। 7 রাউন্ডের জন্য 100 টাকা। তো ভালো, একটা বাচ্চাদের বেশ ভালো লাগবে বাইক নিয়ে ঘুরতে। আপনার যদি মন খুব খারাপ থাকে আপনি চলে আসুন মেলে। মেলে আসলে আপনার মন অটোমেটিক ভালো হয়ে যাবে। মেল থেকে বেরিয়ে রাস্তার ধারে চা, সেখান থেকে কিনে নিলাম চা। 1 কাপ চা দাম হচ্ছে 15 টাকা। সেরকম কিছু না, ভালো না। মিনারিতে যেমন ফটো তোলার লাইন, সেমনি হচ্ছে খাওয়া দাওয়ার লাইন। আমরা ভেতরে যেতে চাইলাম মিনারিতে, তো রেস্টুরেন্ট মানে পুরো ভর্তি আছে। আমাদের 10-15 মিনিট এখানে অপেক্ষা করতে হবে, তারপর ভেতরে গিয়ে খাওয়া দাওয়া করতে পারবো। তো নিচে পাব আছে একটা, তো সেখানে কিরকম কি রেট চার্ট আছে, সেই রেট চার্টটা এখন দেখে জানাবো। ওখানেও যেতে পারেন আপনারা। কিছুক্ষণ দাঁড়িয়ে পাবের মেনু কার্ডটা দেখতে দেখতেই আমাদেরকে বললো ঠিক আছে দাদা উপরে চলে যান, টেবিল খালি আছে। তো আমরা উপরে আসলাম, পাপিয়া দেখছে মেনু কার্ড, ওরই ইচ্ছা, পাপিয়ারই ইচ্ছা যে গ্রিনারিসে খাবার খাবে, তো ওর জন্যই আর কি গ্রিনারিসে আসা। যাই হোক, দেখি নিজে থেকে কী অর্ডার দেয়। আর এই সেই গ্রিনারিসের ভিউজ, প্রচুর মানুষ, মানে মানুষজন যেমন ফটো তুলে গ্রিনারিসের সামনে, সেরকম কিন্তু খাবার খাওয়ারও ভিড় হয় এখানে। মানে মানুষজন খাবার খেতেও গ্রিনারিসে আসে, শুধু ফটো তুলতে আসে না কিন্তু। মেনু কার্ডে যা খাবার আছে, কি খাবো তা খুঁজেই পাচ্ছিলাম না। শেষমেশ দেখলাম যাই হোক বিরিয়ানি আছে, তো আমাদের বিরিয়ানি ভীষণই পছন্দের। তো শেষমেশ মটন বিরিয়ানি অর্ডার করলাম। 1 প্লেট মটন বিরিয়ানি 390 টাকা, সাথে একটা আইসক্রিমও করলাম। একটা আইসক্রিম হচ্ছে 170 টাকা। মটন বিরিয়ানি নিয়েছে, পাপিয়া মটন বিরিয়ানিটা সার্ভ করছে এখন।
পাপিয়ারও রিভিউ নিতে হবে। এটা খুবই ভালো, দাম একটু বেশি হলেও টেস্ট আছে, ভালো লাগে। ভেবেছিলাম স্যালাড নেবো, স্যালাডের যা দাম, এক প্লেট স্যালাড 130 টাকা। বিরিয়ানি খাওয়া তো কমপ্লিট আমাদের, এবার চলে এসছে আইসক্রিম। তো আইসক্রিম রিভিউটা পাপিয়া দেবে কিন্তু, কারণ ওই প্রথমে স্টার্ট করলো আইসক্রিমটা। আইসক্রিম দারুণ টেস্ট, অর্ডার যখন দিয়েছে দারুণ বলতেই হবে, এরকম কিছু ব্যাপার না। টেস্ট কেমন? যখন সত্যিই ভালো বলছে ভালোই, কারণ বিরিয়ানিটা আমিও খেলাম, টেস্ট ভালোই ছিল। আইসক্রিমটাও খেয়ে আমিও একবার রিভিউ দিয়ে দিই আপনাদের, কারণ ওর মুখে ভালো লাগতে পারে, আমার মুখে নাও ভালো লাগতে পারে। দারুণ টেস্ট আছে। পাপিয়ার সাথে ঘুরে আমি একটা জিনিস শিখেছি, যাই খাবার নিই কিন্তু আমি এক প্লেটই নিই। এক প্লেট নিই কারণ ও তো পুরোটা খায় না। এবার যদি 2 প্লেট অর্ডার করি, আমাকে 1.5 প্লেট খেতে হয়, ও হাফ প্লেট খাবে। আর হাফ প্লেট তো শুধু অর্ডার করা যায় না, তাই জন্য 1 প্লেটই অর্ডার করি, দুজনে খাই। যদি সেরকম আমার খিদে থাকে তখন আমি এক্সট্রা কিছু অর্ডার করি। আজকেও আমি বিরিয়ানি কিন্তু 1 প্লেটই অর্ডার করেছিলাম, দুজনে হাফ হাফ করে খেলাম। তো যাই হোক, পেট ভরে গেল, অনেকটাই কোয়ান্টিটি ছিল। আর সেই কারণেই একটাই নিলাম। তো একটা বিরিয়ানি হাফ হাফ করে দুজনে খেয়ে পেট আমারও ভর্তি হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। তাও কিন্তু কমই নিয়েছিল, বেশি পরিমাণটা আমারই ছিল। আইসক্রিমও এখন একটাই নিয়েছি। দার্জিলিংয়ের সাইট সিন ঘুরে, দার্জিলিংয়ের ম্যাল, মহাকাল মন্দির কমপ্লিট করার পর গ্লিনারিসে ডিনার করে চলে এসেছি আমরা আমাদের হোটেলের রুমে।